জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? সিকিমের সেই বিখ্যাত জিগজ্যাগ রোড, মানে সিল্ক রুট, তাই তো? কিন্তু না, এটা হলো আমাদের উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর একটি রাজ্য অরুণাচল প্রদেশের অন্তর্গত একটি দুর্দান্ত জায়গা। এবং এই পথেই আমরা যাত্রা করেছিলাম স্বপ্নের মতো সুন্দর আনিনির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে থাকবে শিলিগুড়ি থেকে আনিনি যাওয়ার এক অনবদ্য অভিজ্ঞতার গল্প। শুধু আনিনি না, তার আগে আমরা একসাথে এক্সপ্লোর করব রোয়িং, যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। চারদিকে উঁচু উঁচু সবুজ পাহাড়, আর তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে এক অসম্ভব সুন্দর স্বচ্ছ নদী, যার জলের রং দেখলে চোখ একবার না একবার আটকাবেই। তাহলে চলুন আর একটুও দেরি না করে আমাদের দীর্ঘ দিনের বাকেট লিস্ট পূরণ করতে বেরিয়ে পড়ি। শিলিগুড়িতে আজ একেবারে পারফেক্ট একটা দিন। হালকা মেঘলা ঠিকই, কিন্তু আকাশে রোদ্দুরের হাসি, একদম মন ভালো করা আবহাওয়া। আর আজকে আমরা রওনা দিচ্ছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এনজেপি রেলওয়ে স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেও পড়ল। বরাবরের মতোই ব্যাগপত্র নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ঠিক 12:05 ট্রেন ছেড়ে দিল এনজেপি স্টেশন থেকে। ট্রেন ছুটে চলেছে, কখনো সবুজ চা বাগান তো কখনো আবার নদী। পুরো রুটটাই দুর্দান্ত লাগছিল। ট্রেনের মধ্যেই সেরে নিলাম দুপুরের লাঞ্চটা। দূরের পাহাড় আর সবুজের সমারোহ দেখতে দেখতে ভালোই কাটছিল আমাদের ট্রেনের জার্নি। আর সাথে ছিল মহাভারতের টান টান সব এপিসোডস। উফ! কিছুক্ষণ পরে হঠাৎই পুরো আকাশটা সূর্যাস্তের কমলা রঙে ভরে উঠল। আর এভাবেই জার্নি করতে করতে আমরা ঢুকে পড়লাম আসামের গুয়াহাটি স্টেশনে। এই নিয়ে যে কতবার গুয়াহাটি স্টেশন এলাম তার কোনো হিসাব নেই। যখনই এখানে আসি ভীষণ ভালো লাগে। এবারে তো যাচ্ছি অরুণাচল প্রদেশ। ট্রেনটা আধ ঘন্টা লেটে ছেড়েছিল ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে, একদম পারফেক্ট টাইমে যাচ্ছে। আর আমাদের লাঞ্চটা খুব বাজে লেগেছে এই ট্রেনে, তার জন্য জোম্যাটো থেকেই ট্রেনের মধ্যেই ডিনার অর্ডার করেছিলাম। এখন 6:30 প্রায় বাজে, অলরেডি কিন্তু খাবার চলে এসেছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো এখনো পুরো জার্নিটা বাকি, সারা রাত জার্নি করব। কালকে ভোরবেলা 4:40 আমরা পৌঁছাবো। চিকেন নুডলসটা এখনো ট্রাই করিনি, তবে চিকেন রোলটা খেলাম। চিকেনের পরিমাণ অত্যন্ত কম মাত্রায় ছিল, মোটামুটি লেগেছে। গুয়াহাটি স্টেশন থেকে নির্ধারিত সময়ের 5 মিনিট দেরি করেই ট্রেনটা ছাড়লো। এরপর গিয়ে দাঁড়াবে লামডিং জংশনে, যেটা প্রায় 10টা বাজবে। আর আমরা কালকে পৌঁছাবো ভোরবেলা 4:40, যেটা আপনাদেরকে বললাম। তো আমি ট্রেন ব্লগ করছি না, ভেতরে আমরা মহাভারত দেখছি, দুজনে মিলে গল্প করছি, সময়টা ভালোই কাটছে। কালকে সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন বাজে এক্স্যাক্টলি 5টা। 4:40 নির্ধারিত সময় ছিল, জাস্ট 20 মিনিটই লেট করেছে। আর একটু লেট করলে ভালো হতো, মাঝে মাঝে লেট করাটা ভালো। তবে এই ট্রেনের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব একটা ভালো নয়। কেন বলি, যখন আমরা ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড নোংরা ছিল, এদিকে ওদের যত্রতত্র ময়লা পড়ে। তখন কিন্তু পরিষ্কারের খুব একটা ধুম ছিল না। কিন্তু এই রাত্রিবেলা 2:30-টের সময়, 3টের সময় মাঝে মধ্যেই আলো জ্বেলে পরিষ্কার করা হচ্ছে। এটা যদি আগে করা হতো তাহলে খুব ভালো হতো। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছে গেছি এখানে। এরপর এখান থেকে যাব আমরা রোয়িংয়ের উদ্দেশ্যে। ভোরবেলা 5:30 থেকে 6টার মধ্যে গাড়ি আসবে। আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও দুজন মানুষ আছে। তাদের সাথে স্টেশন থেকে বেরিয়ে মিট করব, তারাও কিছুক্ষণ আগে পৌঁছেছে। তো সমস্ত কিন্তু তথ্য এই ব্লগে দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এটা হচ্ছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বেশ কিছু ছোট ছোট দোকান আছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম সমস্ত দোকানেই থাকে। আর এই যে আমাদের সাথে যে দুজন যাওয়ার কথা, তাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে। কিছুটা এগিয়ে এলেই এই হচ্ছে এক্সিট গেট। এখান দিয়ে আমরা এখন বেরোচ্ছি। দেখুন, প্রচুর গাড়ি টাড়ি, ড্রাইভার দাদারা দাঁড়িয়ে আছে সকালবেলা আপনাদের জন্য। মানে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমাদের গাড়ি ঠিক করা আছে তো আমরা সেদিকেই এগোচ্ছি। এই হচ্ছে স্টেশনের বাইরেটা। বাইরে বেরিয়েই দেখছি প্রচুর এখানে অটো দাঁড়িয়ে আছে, দেখুন। তার সাথে টোটো আছে, ম্যাক্সি ক্যাবও আছে। আর ওখানে বেশ কিছু ছোট ছোট সুইফট গাড়ি বা ওয়াগনার এই সমস্ত দাঁড়িয়ে আছে। তো বেরিয়েই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি আসতে একটু সময় লাগবে। তো দাদারা বললো যে এখান থেকে একটা আমরা অটো বা টোটো নিয়ে যাচ্ছি টাউনে,
সেখানে বেশ কিছুক্ষণের জন্য একটা হোটেল নেওয়া হবে ফ্রেশ হওয়ার জন্য, তারপর সেখান থেকে আবার বেরোনো হবে। এই যে এরকম একটা অটো আমরা নিয়ে নিচ্ছি, পার হেড 50 টাকা করে, একদম টাউনে পৌঁছে দেবে। আমরা টাউনেই একটা হোটেল নিয়েছিলাম, দাদার একটু ফ্রেশ ট্রেশ হলো, একটু আলাপ করিয়ে দিই। ঋত্বিক দা, অনেক দিন ধরে আমাদের আলাপ, পুরানো লোক ঋত্বিক দা, আর ঋত্বিক দারই বন্ধু সাম্যদার সাথে আমাদের নতুন আলাপ হচ্ছে। এবার আমরা প্রচণ্ড এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। আমি হঠাৎ করেই এদের সাথে জয়েন করেছি, কিন্তু হঠাৎ করে দেখুন প্রচণ্ড বৃষ্টি। আজকে অক্টোবর মাসের 2nd উইক দাদা, এইরকম ওয়েদার মানে যেটা এক্সপেক্টেড না। পাহাড়ে মানে আস্তে আস্তে ওয়েদার আমরা যেরকম দেখছি, হ্যাঁ মানে এই দিনে আমরা ট্রিপটা প্ল্যান করব এইরকম ভেবে এগোচ্ছি, কিন্তু দেখুন এরকম বৃষ্টি। এখন জানি না ওপরে কি অবস্থা, আপাতত আমাদের গাড়িও চলে এসেছে, কিন্তু আমরা উঠতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে এখন। ডিব্রুগড় থেকে রোয়িংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 160 কিলোমিটার মতো। আমাদের যেতে সময় লাগবে 3 ঘন্টা। একদম চওড়া রাস্তা, পাকা রাস্তা, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। দুদিকে চা বাগান আছে, দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। তার সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, খুব মজা হচ্ছে। রাস্তায় যাওয়ার পথে কোথাও একটা ব্রেকফাস্ট করব, কারণ খাওয়া হয়নি সকাল থেকে, খুব খিদেও পেয়েছে। দেখা যাক কোথায় কি করা যায়। রাস্তার দুপাশটা দেখে মনে হচ্ছিল সবুজের কার্পেট, একটার পর একটা চা বাগান। মনটা সত্যি সত্যি ফ্রেশ হয়ে যাচ্ছিল। এই রুটটা যেন নেচার লাভারদের জন্য একেবারে পারফেক্ট। হঠাৎই রাস্তার পাশে চোখে পড়ল একটা বিশালাকার লোকাল মার্কেট। এখানে লোকজনের ভিড়, বিভিন্ন জিনিসপত্র সব মিলিয়ে বেশ জমজমাট একটা দৃশ্য। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম সেই আইকনিক ভূপেন হাজারিকা ব্রিজে। ব্রিজটা সত্যিই বিশাল আর দৃষ্টিনন্দন। এটা হলো ভারতের সবচেয়ে লম্বা রোড ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 9.15 কিলোমিটার। ব্রিজটা এতটাই লম্বা যে একে আসামের লাইফলাইনও বলা হয়। সেতুটির নাম রাখা হয়েছে ভারতের সুর সম্রাট ভূপেন হাজারিকা সাহেবের নামে, যিনি ছিলেন আসামের গর্ব, জাতীয়তাবাদী গায়ক, কবি ও চলচ্চিত্র নির্মাতা। এই ব্রিজটি তৈরি হয়েছে লোহিত নদীর ওপরে, যা ব্রহ্মপুত্রের একটি প্রধান শাখা নদী, এবং নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 6 বছর। 2017 সালের 26শে মে এটি উদ্বোধন করা হয়। এটি এখন নর্থ ইস্ট ভ্রমণকারীদের কাছে একটা অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। রোডটাও খুব সুন্দর, চারপাশের নেচার ভিউ একদম পোস্টকার্ড পারফেক্ট। সময় বলছে 11:30, আমরা এসে পৌঁছালাম শান্তিপুর। এটাই হচ্ছে চেকপোস্ট, এখানে আমাদের ILP চেক হবে। এখান থেকে রোয়িং হচ্ছে 23 কিলোমিটার। আমরা এতক্ষণ ছিলাম আসাম জেলায়, এরপর চলে যাব অরুণাচল প্রদেশে। এক্স্যাক্টলি এই হচ্ছে চেকপোস্ট। এখান থেকে আনিনি হচ্ছে 258 কিলোমিটার। দেখুন পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আর দাদা গেছেন ILPটা দেখাতে, চেক করাতে। একটা ইনফরমেশান আপনাদেরকে একটু দিয়ে রাখি, এই ILPর প্রসেসটা কিন্তু আপনারা অনলাইনেই করে আনবেন। তার জন্য নির্ধারিত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পার পারসন 500 টাকা পড়বে যদি 3 দিনের বেশি করেন, আর যদি 3 দিনের জন্য পারমিট বানান তাহলে হচ্ছে 300 টাকা। এখানে এসে ডাইরেক্টলিও আপনারা পারমিট করতে পারেন, তবে সেটা 1 ডে পারমিট। আমার পিছনেই যে অফিসটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা পারমিট নিয়ে একদিনেই কিন্তু আপনাদেরকে ফিরে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো অবশ্যই অনলাইনে বাড়ি থেকেই অ্যাপ্লাই করে আসবেন, আধার কার্ড আর সমস্ত ডকুমেন্টস দিয়ে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা করে আসবেন। আসামকে বিদায় জানিয়ে আমরা ঢুকছি অরুণাচল প্রদেশ। দেখুন লেখা আছে ওয়েলকাম টু লোয়ার ডিবাং ভ্যালি। ওয়েদার কিন্তু দারুণ। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই যেন পুরো দৃশ্য এক মুহূর্তে বদলে গেল, যেন অন্য এক জগতে পা দিয়ে দিলাম। চারদিকে শুধু অসীম সবুজ, ঘন জঙ্গল রাস্তার দুই পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। যারা নেচার লাভার না, তাদের জন্য এই রুটটা সত্যিই স্বপ্নের মতো। দূরে দেখা যাচ্ছিল লেয়ার করে সাজানো পাহাড়ের সারি, কখনো গাঢ় সবুজ তো কখনো নীলচে। পাহাড়ের রঙও যেন ক্রমাগত বদলে যাচ্ছিল, আর তার সামনে একেবারে অন্য রকম ক্লাউডস্কেপ। আমরা পুরোপুরি ডুবে গিয়েছিলাম এই রাস্তার সৌন্দর্যে। আর এইভাবেই সবুজের মধ্যে দিয়ে মেঘের খেলায় হারিয়ে যেতে যেতে অবশেষে কিছুক্ষণ পরে রোয়িং আমাদের স্বাগত জানালো। আমরা যে রোয়িংয়ের মেন বাজার, সেই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকান আছে। তো এখানে একটা দুটো স্পট আছে যেগুলো ঘুরে তারপর আমরা হয়তো লাঞ্চ করে হোমস্টের পথে যাব। ওয়েদার দুর্দান্ত, দারুণ এনজয় করছি। একটা সিনিক জার্নি করলাম সকলে মিলে,
খুব ভালো লাগছে। আর এখানে প্রচুর অটো, মানে এখানে এলে যদি লোকাল ঘুরে বেড়াতেও চান অটো কিন্তু প্রচুর আছে। আর যারা বাইকে করে আসতে চাইছেন তারা কিন্তু বাইকে করেও আসতে পারেন, স্মুথ রাস্তা, খুব ভালো রাস্তা। এখন প্রায় 12টা 10 বাজে। আপনারা সকলেই জানেন যে অরুণাচল প্রদেশ গোটা নর্থ ইস্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এবং এখানে এলে এত গাছ দেখতে পাবেন, এখানে পাখি দেখতে পাবেন, তার সাথে বন্য জীবজন্তু দেখতে পাবেন, মানে সমস্ত কিছু আছে। এখন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখান থেকে দাঁড়িয়ে দুর্দান্ত একটা ভিউ পাচ্ছি। যে নদীটা আপনাদেরকে দেখালাম, নদীটার নাম হচ্ছে দেওপানি নদী। ভীষণ সুন্দর, স্বচ্ছ, মানে জলের কালারটা দেখে মনে হচ্ছিল জাস্ট নেমে পড়ি। বাইরে এতটা গরম এবং চরম রোদ মাথার উপরে, বুঝতেই পাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি স্টোন হিলস। এটা কিন্তু রোয়িংয়ের একটা ফেমাস ট্যুরিস্ট স্পট বলতে পারেন। এটা একটা ক্যাম্পিং ভিলেজ সাইটের মতো আছে। এখানে গাড়ি পার্ক করলাম। মেন গেট থেকে ওই যে রাস্তাটা যাচ্ছে নদীর কাছে যেতে 50 টাকা পার পার্সন টিকিট। আমরা যাচ্ছি না বেসিক্যালি, কারণ নদীটা ওখান থেকে আমরা দেখেছি। এই যে এখানে ওয়াশরুম আছে, টুকটাক খাওয়া দাওয়ার জায়গা আছে, বসার জায়গা আছে। এটা বোধহয় সুইমিং পুল, এখন রেডি নেই অ্যাকচুয়ালি। এখানে মিউজিক চলছে। আপনাদেরকে এই জায়গাটা একটু বোঝাই। এগুলো হচ্ছে কেবিন, মানে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ঠিক সামনে এরকম ভিউ দেখুন, খুব সুন্দর। এখান দিয়ে নদী বয়ে চলেছে। আর ওই জায়গাটা হচ্ছে রিভার সাইড একটা রেস্টুরেন্ট, ওখানে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা যায়। এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারেন। তো পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর তার সাথে দেখুন পিছনে কটেজ দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন এগুলো। এখানে থাকাও যায় 3000 টাকা এক একটা কটেজ, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো বেসিক্যালি লোকাল মানুষদেরই ভিড় এখানে প্রচুর। রোয়িংয়ে এলে আপনারা এই জায়গাটা স্টে করতে পারেন, একদম যদি নদীর পাশে স্টে করতে চান। একদম নদীর পাশে না, কিছুটা হেঁটে যেতে হবে। তো এই জায়গাটার জন্যই কিন্তু এখানে মেনলি আসা। সত্যি কথা বলতে জায়গাটা বিশাল খাস কিছু লাগলো না। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চ করতে পারেন। আমার মনে হলো যে বিকালের দিকটা এলে বেশ ভালো লাগবে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তখন হয়ে যাবে। চারদিকে যেহেতু পাহাড় আছে। তো যাই হোক, এই হচ্ছে এই জায়গাটা। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমরা যেখানে আজকে রাত্রিবাস করব তার দিকে। এখন বাজে দুপুর 1:30। তো আমরা হোমস্টেতে যাওয়ার আগে ভাবলাম লাঞ্চটা সেরে নিই। রোয়িং বাজারের কাছেই এই যে পূজা হোটেল বলে একটা লোকাল দোকানে আমরা লাঞ্চ করতে এসেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভেজ থালি। এখানে আছে ভাত, তার সাথে পাঁপড় ভাজা, ডাল, এটা হচ্ছে নিংড়ো, এখানে একটা সবজি আছে, বেগুনি আছে, একটা আচার আছে। আর কি স্পেশাল লঙ্কা, স্পেশাল লঙ্কা, সাথে গন্ধ লেবু। বাহ, অসাধারণ, ভালো। আমরা সকলেই এখানে লাঞ্চ করতে বসেছি। খুব খিদে পেয়েছে, এখন খাওয়া যাক। ভেজ থালির সাথে আমরা নিয়েছি এখানে লোকাল মাছ, এটা হচ্ছে চিকেন, সুন্দর কালারটা দেখতে লাগছে। আর তার সাথে সৌমদা নিয়েছে মাটন। এখানে খাবার আমাদের মোটামুটি লেগেছে। আমি চিকেন, মাটন, মাছ তিনটেই টেস্ট করেছি। আমি বলছি মাটনটা ভালো খেতে। যদি এখানে খান তাহলে মাটনটাই খাবেন, তারপরে মাছ, তারপরে চিকেন। মাছটা যেহেতু লোকাল ছিল, ভালো ছিল। এবার এখান থেকে আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। দুপুর এখন 2:18। আমরা ফাইনালি পৌঁছালাম জিয়া ইকো রিসর্টে। একদম শান্তশিষ্ট একটা জায়গা। দেখুন প্রচুর ফাঁকা জায়গা আছে। এখানে কটেজ টাইপ স্টে আছে, এই যে কটেজ। আমরা এখানেই আজকে স্টে করব। এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে ওই জায়গাটা। তো চলুন যাই আগে, তারপর রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কটেজ, বাইরে থেকে কিছুটা এরকম দেখতে। এখানে কয়েকটা সিঁড়ি আছে এবং সামনে একটা ব্যালকনি এরিয়া আছে। এই যে দেখুন চেয়ার টেবিল পাতা আছে, পুরো প্রকৃতির মধ্যে। তার সাথে এই হচ্ছে রুমের মধ্যে একটা কিং সাইজ বেড বলা যেতে পারে। বাচ্চা নিয়ে 3 জনের কিন্তু হয়ে যাবে। তার সাথে এখানে একটা টেবিল আছে, রুমের সাইজ ঠিকঠাক। এখানে মিরর আছে, জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা করা আছে। 1 বোতল জল দেওয়া হয়েছে। আর এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে সেরকম ভিউ নেই। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, একদম ঠিকঠাক সাইজের টয়লেট দেওয়া আছে, শাওয়ার আছে, এখানে কোমোড আছে, বেসিন আছে, গিজার আছে, সমস্ত কিছুই আছে।
আপনাদেরকে হোমস্টে রুম অ্যাম্বিয়েন্স সমস্তটাই দেখিয়েছি। চারদিকে প্রচুর চা বাগান আছে আর দূরে মাউন্টেন্স গুলো দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। এখন বাজে বিকাল 4:40। আজকে অপূর্ব একটা সানসেট হচ্ছে এবং আমরা এই হোমস্টে থেকে বসেই আকাশের রং চেঞ্জ হতে দেখছি, অপূর্ব লাগছে। আপনারা একবার দেখুন, খালি চোখে যে কি অসম্ভব সুন্দর লাগছে তা হয়তো কিছুটা আপনারা আন্দাজ করলেও করতে পারেন। কি অপূর্ব সানসেট হচ্ছে আজকে, যেহেতু আকাশে বেশ কিছু মেঘ আছে, আর আকাশে মেঘ থাকলে কিন্তু সানসেটের আলাদাই একটা কালার দেখতে পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু প্রপার রোয়িং এ না, জায়গাটার নাম হচ্ছে জিয়া। এখানে দুটো এসি কটেজ আছে, এই কটেজগুলোর প্রাইস হচ্ছে 4000 টাকা উইথ ব্রেকফাস্ট। আর এদিকে যে কটা কটেজ আছে এগুলো হচ্ছে নন এসি, 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। এই রিসর্টে কালকে এই বাচ্চাটার জন্ম হয়েছে, ওর গায়ে হাত দিতে চাইছি কিন্তু ওর মা গুঁতোচ্ছে, দেখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি কিউট বাচ্চাটা, এই দেখুন মুখটা কি সুন্দর দেখতে। আই গোতাবি না আবার। গুড মর্নিং, এখন বাজে প্রায় 9টা। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখান থেকে এবার বেরিয়ে যাব আমাদের বাকেট লিস্ট ড্রিম ডেস্টিনেশন আনিনির উদ্দেশ্যে। যাওয়ার আগে এই জায়গাটার ব্যাপারে বলি, এখানে পরিবেশ আমাদের বেশ ভালো লেগেছে, শান্তশিষ্ট। প্রচুর প্রচুর পাখি আসছে বিভিন্ন রকমের। আমি বসে আছি, আমার পাশে এসে একটা সুন্দর পাখি বসে পড়লো, এরকম ব্যাপার। তার সাথে সাথে ওই কিউট গরুটা এত কিউট লাগছে, কালকে যেটা দেখালাম। আর অনেক কিছু মানে মুরগি টুরগি অনেক কিছু রয়েছে এখানে, মানে ফার্ম হাউস টাইপের। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে ডিনারটা, চিকেনটা এত টেস্টি হয়েছিল। মানে চিকেন আর ভাত খেয়েছি কালকে রাত্রিবেলা, সারাদিন আমার খুব একটা ভালো খাওয়া হয়নি, এখানে এসে তৃপ্তি করে খেয়েছি। ব্রেকফাস্টটাও মোটামুটি ভালোই ছিল। তো আপনারা যদি এখানে থাকতে চান মানে রোয়িংয়ের আশপাশে, তাহলে এখানে চাইলে থাকতেই পারেন। তো চলুন আর বেশি দেরি করব না। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে আছে, আশা করছি ওপর দিকে ভালোই ওয়েদার থাকবে। তো 9টা বাজে, আস্তে আস্তে বেলা বাড়লে হয়তো ওয়েদারটা খুলতে পারে। সকালে বৃষ্টি হচ্ছিল, তো বেরোনো যাক। বৃষ্টি থেমে যেতেই চারপাশটা একেবারে ছবির মতো সুন্দর হয়ে উঠল, যেন প্রকৃতি নতুন করে রং তুলিতে এঁকেছিল পুরো ল্যান্ডস্কেপটা। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো মাঝে মাঝে মেঘের আড়ালে ঢেকে যাচ্ছিল, আবার কখনো মেঘ সরতেই পুরো পাহাড় শ্রেণী ভেসে উঠছিল। সত্যি বলতে জীবনে কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো শুধু দেখতেই হয়, বর্ণনা করা যায় না। রোয়িং থেকে আনিনি যাওয়ার এই রুটটা ঠিক তেমনই। রোয়িং থেকে আনিনির দূরত্ব আনুমানিক 220 কিলোমিটার। আপনারা শেয়ার গাড়ি করেও যেতে পারেন, প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শেয়ার গাড়ির ট্যাক্সি স্ট্যান্ডে, ঠিক ওদিকে আছে অ্যাপোলো ক্লিনিক, ঠিক অপোজিট থেকেই কিন্তু এই গাড়িগুলো ছাড়ছে। সকাল 6:30 থেকে গাড়ি ছাড়া শুরু হয়, এখন কিন্তু প্রায় 9:30 বাজে, এখনও কিন্তু এই গাড়িটা ছাড়েনি, আজকে লেট হচ্ছে। মানে এরকম ব্যাপার যে আপনারা যতজন আছেন যদি প্যাসেঞ্জার থাকে তাহলে কিন্তু গাড়ি চলবে, এরকম কোনো ব্যাপার নয় যে গাড়ি আগে থেকেই ছেড়ে দেবে। বাট আগে থেকে সিট বুক করে রাখা ভালো। পার পার্সন 1000 টাকা করে ভাড়া, মোটামুটি সারা দিনের একটা জার্নি আছে। আমি ডেসক্রিপশানে একটা দুটো নাম্বার দিয়ে রাখবো, সেখানে ফোন করে আপনারা আগে থেকে বুক করে রাখতে পারেন যারা কম খরচে যেতে চান। আর না হলে তো প্রাইভেট গাড়ি আছেই। আপনারা যারা গুয়াহাটি থেকে ট্রাভেল করবেন, গুয়াহাটি থেকে কিন্তু ওভারনাইট রোয়িংয়ের একটা বাস জার্নি হয়, সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো যদি বুকিংয়ের লিঙ্ক পাই। অথবা কি করতে পারেন আপনারা, সবথেকে ভালো হয় যদি ট্রেন পথে আসেন তাহলে ডিব্রুগড়ে চলে আসুন অথবা নিউ তিনসুকিয়া, এই দুটো স্টেশনে আপনারা চলে আসতে পারেন ট্রেনে করে। তারপর আপনারা শেয়ার গাড়ি, বাস বা প্রাইভেট গাড়ি করেও কিন্তু জার্নি কমপ্লিট করতে পারেন। অথবা যারা আরও একটু ভালোভাবে ঘুরতে চান তাহলে কিন্তু ডিব্রুগড়ে এয়ারপোর্ট আছে, আপনারা বাই এয়ার ডিব্রুগড়ে চলে আসুন, সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারেন রোয়িং। বেসিক্যালি আনিনি যাওয়ার পথে কিন্তু একটা দিন হোল্ড করতেই হবে, সেটা ম্যাক্সিমাম মানুষ রোয়িংয়ে করে, আরও একটা দুটো জায়গায় করা যায়, সেটা আমি আপনাদেরকে বলে দেবো। কিন্তু আপনারা যারা প্রাইভেট গাড়ি বা শেয়ার গাড়ি করে যেতে চান এই রুট দিয়েই কিন্তু আপনাদেরকে যেতে হবে। দেখুন এখানে এখনও লোকজন উঠছে, তো আপনারা কিন্তু নিরাপদে শেয়ার গাড়ি করে যেতে পারেন, 1000 টাকা করে পড়বে। এখন বাজে এক্স্যাক্টলি 9:34। এইমাত্র যে শেয়ার গাড়িটা দেখালাম সেটা কিছুক্ষণ আগেই ছাড়লো আমাদের সাথে, দেখি কতক্ষণ সময় লাগে। আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান বলে দিই, যদি আপনারা সকাল 7টার মধ্যে আসতে পারেন তাহলে কিন্তু শেয়ার গাড়ি পাবেন, আর যদি একটু লেট করে তাহলে ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন, না হলে কিন্তু পুরো গাড়ি রিজার্ভ করতে হবে। রিজার্ভ সুমো গাড়ির ভাড়া হচ্ছে 10,000 টাকা আনিনি পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যতটুকু রাস্তা দিয়ে এলাম, রাস্তা পুরো মাখনের মতো রাস্তা, চওড়া রাস্তা, এবং রোয়িং থেকে কিছুটা উপরে উঠেও কিন্তু অনেকগুলো রিসর্ট চোখে পড়লো। আপনারা কিন্তু এখানেও স্টে করতে পারেন, যদি আপনারা ওই দিকে স্টে করতে না চান তাহলে পরের দিনে আপনাদের আনিনি পৌঁছাতে আরেকটু সুবিধাও হবে এবং সময়টাও কম লাগবে।
এতক্ষণ যেরকম মোটা চওড়া মাখনের মতো রাস্তা দেখছিলেন, সেই রাস্তাটা কিন্তু আমরা পার করে এসেছি। আবার এখান থেকে 100 কিলোমিটার পরে সেরকম রাস্তা আসবে। এখন কিছুটা সরু রাস্তা, তবে ভালো রাস্তা, মাঝে মধ্যে একটুখানি গর্ত আছে, কিন্তু অসুবিধা হচ্ছে না যেতে। আমরা কিছুক্ষণের মধ্যেই মায়োদিয়া পাসে পৌঁছে যাব। প্রায় 8000 ফিট উচ্চতায় আমরা উঠবো, যেটা দাদার মুখে শুনলাম। এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি, যাদের ভমিটিংয়ের ইস্যু আছে তারা কিন্তু গাড়িতে ওঠার আগে অবশ্যই মেডিসিন খেয়েই উঠবেন। আর যাদের অল্টিটিউড সিকনেসের প্রবলেম আছে, যেরকম পায়েল এত ট্রাভেল করে, ওর কিন্তু কোনো জায়গায় খুব একটা প্রবলেম হয়নি। আমরা মিচুকাতেও গেছি, আপনারা হয়তো সে ব্লগ দেখেছেন, কিন্তু এখানে ওর প্রবলেম হচ্ছে, ওর মাথা ঘুরছে। এবার এটা হতে পারে যে আমরা একটু ভুল করে ব্রেড বাটার অমলেট খেয়ে নিয়েছি। আমরা নর্মালি বলি যে পাহাড়ে ট্রাভেল করার সময় আপনারা যতটা পারবেন রুটি তরকারি এই সব কিছু খান, পুরিটাকে অ্যাভয়েড করুন, কিন্তু আজকে আমরাই ভুল করে খেয়ে ফেলেছি, তো মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। সাথে কর্পূর রাখবেন, কারণ অক্সিজেন লেভেল মাঝে মধ্যে কমে যাওয়ার একটা ব্যাপার আছে এখানে। এবং অবশ্যই যে নেসেসারি মেডিসিনসগুলো আছে সেগুলো কিন্তু ক্যারি করবেন, কারণ এই রাস্তায় যেটা দেখছি প্রচণ্ড বাঁক, মানে প্রত্যেকটা পদে পদে বাঁক, তো এর জন্য কিন্তু শরীর কিছুটা হলেও খারাপ হতে পারে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। সাথে কিছু ড্রাই ফ্রুটসও রাখতে পারেন, যদি খিদে পায় খাবেন, কারণ এই রাস্তায় কিন্তু দোকানপাটও পাওয়া যাচ্ছে না। সময় বলছে এক্স্যাক্টলি 11:25 আমরা এসে পৌঁছালাম মায়োদিয়া পাস। যেরকমটা বলছিলাম, মায়োদিয়া পাসের হাইট প্রায় 8000 ফুট, প্রায় 9000 ফুট, বেসিক্যালি 8711 ফুট। এখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। এই যে এরকম রাস্তা, আর ওয়েদারটা কিন্তু খারাপ হয়ে গেছে। এখানে মায়োদিয়া ক্যাফে আছে, এদিক থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় যেটা শুনছিলাম, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওয়েদার খুব একটা ক্লিয়ার পাচ্ছি না। অক্টোবর মাসের প্রায় সেকেন্ড উইক, সেখানে এরকম ওয়েদার এক্সপেক্ট করে আসিনি, কিন্তু বলা যায় না। পাহাড় বুঝতেই পাচ্ছেন কখন কি হয়ে যায়, সত্যি বলা যায় না। সব থেকে ভালো সময় কিন্তু এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখানেই আসেন, কিন্তু আজকের ওয়েদারটা খুব একটা আমাদের সাথ দিচ্ছে না। তার সাথে মারাত্মক ঠান্ডা লাগছে, বুঝতেই পারছেন, একটা ঠান্ডা হাওয়া চলছে, এরকম ওয়েদার। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা আবার রওনা দেব আমাদের অন্তিম গন্তব্যের দিকে, আনিনি। এত বৃষ্টি হচ্ছে এবং বাইরে এত ঠান্ডা হাওয়া, গাড়ির মধ্যে বসেই জ্যাকেট পরে ঠান্ডা লাগছে। ভাবছিলাম কোথাও একটু দাঁড়িয়ে যদি একটু গরম পাওয়া যেত খুব ভালো হতো। একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে আঁচের আগুনে হালকা হাতটা সেঁকছি, এত ভাল লাগছে। এবং এখানে আমরা গরম চাও খাবো, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর এখান থেকে আবার বেরোবো। আর দারুণ লাগছে এই জায়গাটায় বসে, এত আরাম লাগছে না। এই রাস্তার পথে কিন্তু একটা দুটোই দোকান পড়বে, সেখানেই গাড়িরা হল্ট দেয়, সেরকমই এই জায়গায় হল্টে আমরা দাঁড়িয়েছি, আর চাটা আসছে আমাদের। চরম ভাই, 65-এ টি, বাইরে বৃষ্টি, সব মিলিয়ে মানে আমি কোথায় এলাম? মায়োদিয়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাবো কবে পাবো আমি তোমার নিমন্ত্রণ। সময় হচ্ছে এখন 12:35। গরম গরম চা খেয়ে বেশ কিছুটা আড্ডা দিয়ে আমরা আবার বেরোলাম। দোকানটা থেকে আনিনির দূরত্ব প্রায় এখনো 164 কিলোমিটার, অনেকটা পথ বাকি। আস্তে আস্তে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টি যেরকমভাবে জোরে পড়ছিল কিছুটা হালকা হয়েছে। হোপ আস্তে আস্তে ওয়েদারটা খুলে যাক এবং আপনাদেরকে পুরো ভিউটা ভালো করে দেখাতে পারি। কিছুটা ওয়েদার খুলেছে এবং পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখে কিছুটা আন্দাজ করে নিন যে পুরো রুটে কীরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা পাবেন। অপূর্ব লাগছে, জাস্ট খালি চোখে অপূর্ব লাগছে। রাস্তায় যাওয়ার পথে একটা পয়েন্টে দাঁড়িয়েছি, আস্তে আস্তে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হচ্ছে এবং সামনে পুরো পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন স্তরে স্তরে পাহাড়গুলো, এখান থেকে খালি চোখে অনেকটা সিল্ক রুটের মতো একটা ভিউ পাওয়া যায়। বুঝতেই পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে কতটা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা পাবেন। আমাদের একটু ভাগ্যটা খারাপ, তাই
এই ভিউটা আমরা পাচ্ছি, মানে ভাগ্য খারাপ বলতে পুরো ক্লিয়ার ভিউটা পাচ্ছি না, কিন্তু এই ভিউটারও আলাদা একটা সৌন্দর্য আছে। যারা বর্ষা ভালোবাসেন তারা জানেন। আমরা কিন্তু মোহিত, সত্যি। এখনো পর্যন্ত যতটুকু রাস্তা দিয়ে এসেছি ভালোই ছিল, তবে এখন মাঝে মধ্যে কিন্তু কিছুটা খারাপ রাস্তা পাচ্ছি। যদিও বর্ষার কারণে এই গর্তে জল জমে গেছে, না হলে মনে হয় ঠিকই থাকতো। বেশ কিছুটা জার্কিং হচ্ছে গাড়িতে। এই রাস্তাটা দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা সারানোর কাজ চলছে এই যে। আর এই রাস্তার দায়িত্বে কিন্তু এখন বিআরও আছে, তো খুব তাড়াতাড়ি এই রাস্তা আরও ভালো হয়ে যাবে এই আশা রাখছি। আমরা এখন এসে পৌঁছালাম হুনলি। আপনাদেরকে আগেই বলছিলাম আমরা যদি রোয়িংয়ে স্টে না করেন আরও একটা জায়গার সন্ধান দেব। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হুনলি। এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন আনিনি। এখানে হোমস্টেতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রত্যন্ত একটা গ্রাম, সুন্দর দেখুন বাড়িগুলো, আর রাস্তাঘাট ভীষণ ভালো। এখান থেকে ভিউটাও খুব ভালো, দেখুন অপূর্ব সুন্দর লাগলো। কি অপূর্ব লাগছে একবার দেখুন এই হুনলি গ্রামটা, মানে মেঘগুলো এত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আপনাদেরকে বলছিলাম যে হুনলিতে আপনারা এসে থাকবেন। একটা হোমস্টেতে এসেছি, জাস্ট ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন। এবার আপনারা নিজেরা বিচার করুন যে রোয়িংয়ে থাকবেন নাকি হুনলিতে। কি অপূর্ব ভিউ চারদিকে দেখুন একবার, মানে বিকেল সন্ধে সকাল এমনিই কেটে যাবে আপনাদের। এই হোমস্টের একটা রুমও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই অফবিট জায়গা, আমরা ছাড়া এখন কেউই নেই। অনেকগুলোই রুম আছে কিন্তু রুম অগোছালো হয়ে আছে। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। মানে বেসিক নিডসটুকু শুধু পূরণ হবে, আর কিছু এক্সপেক্ট করবেন না। ভিউ মারাত্মক, ভিউ মারাত্মক। আমাদের মতন যাদের আইটিনারি রয়েছে, মানে যারা ডিব্রুগড়ে নামবেন এবং ওই ভোরের দিকে, কারণ সারাদিন অনেকটা সময় পেয়ে যাবেন, তো আমি বলবো রোয়িংয়ে থাকবেন না, এই হুনলিতেই আসবেন। বিকালে আশা করছি পৌঁছে যাবেন। তাহলে কী হবে, অনেকটা আনিনির পথে মানে অর্ধেকটা চলে আসবেন প্রায়। আর আনিনি যেদিন যাবেন সেদিনও দিন থাকতে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন, কিছুটা ওখানে গিয়েও এক্সপ্লোর করতে পারেন। এই দিক থেকে ভালো হবে। আর এই জায়গার ব্যাপারে বলি, যখন ওই টার্নিংয়ে গাড়ি নিয়ে আসছিলাম তখন এই প্রপার্টিটা মনে হচ্ছিলো যেন শূন্যে ভাসছে। চারিদিকে পাহাড়, ভ্যালি আর মেঘের খেলা। এই যে অপূর্ব রূপটা আমরা দেখলাম না মেঘের, এটা আমরা মনে হয় না লাইফে আগে কখনো দেখেছি বলে খালি চোখেই বিভৎস সুন্দর লাগছে। আর ও তো বললো ড্রোনে নাকি আরও অনেক ভালো লাগছে, যেটা স্বাভাবিক। আমরা খালি চোখে যেটা দেখতে পাই ড্রোনে অনেক অনেক বেশি দেখতে পাই। তো ওটা আমি এখনও দেখিনি, আমিও এক্সাইটেড, যখন এডিট করবো তখন দেখতে পাবো। আর আপনারাও এডিটিংয়ের পরে যখন আপলোড হবে দেখতে পাবেন। তো এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর মেঘের খেলা, জাস্ট আমাদের মনটা ভরে যাচ্ছে। আমি আপনাদেরকে রোড কন্ডিশনটা বোঝানোর চেষ্টা করছি। রাস্তা যেহেতু কাটিং চলছে, মাঝে মধ্যেই কিন্তু এরকম খারাপ রাস্তা আছে। বর্ষার জন্য বেশ কিছুটা ভেঙে গেছে। তো অবশ্যই এখানে এলে বড় গাড়ি, সুমো, বুলেরো এই টাইপের গাড়ি কিন্তু প্রেফারেবল। যারা সেলফ ড্রাইভ করেও আসতে চাইছেন তাদের জন্যও বলছি। অনেকক্ষণ ধরেই আমরা অপেক্ষা করছিলাম, সামনে একটা বড় পাথর পড়েছিল। এখন বিআরও জেসিবি সেটাকে ক্লিয়ার করলো। দেখুন ওদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা যেতে পারছি না। বাট থ্যাঙ্কস টু বিআরও এইরকম কন্ডিশনে সাপোর্ট দেওয়া জাস্ট মারাত্মক। আর রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছেন, তার উপরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। লাস্ট 2 কিলোমিটার মনে হচ্ছিল প্রাণটা হাতে নিয়ে বসে আছি। এর আগে মেচুকা গেছি, সেই একটা রাস্তা খারাপ, অলমোস্ট 60% 70% কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানের যা রাস্তা দেখলাম ভয়ঙ্কর অবস্থা। এই রাস্তায় যে কারো ড্রাইভ করতে মানে 10 বার ভাববে যে কিভাবে যাব। তার উপরে বাইকার দেখলাম। সব থেকে বড় প্রবলেমটা কি জানেন, এখন পুরো কাদা হয়ে আছে এবং আমরা পিছনে বসে আছি, কাদাগুলো ছিটকে আমাদের জ্যাকেটে এসে পড়ছে, মুখের মধ্যে ভর্তি হয়ে গিয়েছিল। অনেকেই আছেন যারা সেলফ ড্রাইভ করে মেচুকা আনিনি যেতে চান। আমি বলছি আপনাদেরকে ভালো রকম ড্রাইভিং স্কিল লাগবে, না হলে কিন্তু আপনার কারণে অনেকগুলো গাড়ি জ্যাম হতে পারে। তো অবশ্যই নভেম্বর ডিসেম্বর এই ড্রাই সিজনে আসুন, না হলে চাপ আছে। যা রাস্তার অবস্থা দেখলাম লিটারেলি ভয় লাগছিল।
মানে ধরে বসে আছি গাড়ি রীতিমতো, এইরকম অবস্থা। দেখুন কীরকম ল্যান্ডস্লাইড হয়েছিল এবং সেগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে। এখনও প্রায় 100 কিলোমিটারের ওপরে বাকি আমাদের আনিনি পৌঁছাতে। ওই যে ভয়ঙ্কর রাস্তাটা পেরিয়ে এখন কিছুটা ভালো রাস্তায় এসেছি। ওই রাস্তাটা প্রায় 2.5-3 কিলোমিটার ছিল, তবে দারুণ একটা অ্যাডভেঞ্চার করলাম, মানে মনে থেকে যাবে সারা জীবন, এইটুকু বলতে পারি। এতক্ষণ বেশ অনেক ভালো রাস্তা ছিল, আবার কিছুটা খারাপ রাস্তা। দেখুন একবার, বৃষ্টির জন্য মারাত্মক একটা অভিজ্ঞতা হলো আমাদের। কিছুক্ষণ পরে গিয়ে আবার ভালো রাস্তা শুরু হয়ে যাবে। ল্যান্ডস্লাইড হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি অবস্থা। সামনে একটা ট্রাক উল্টে পড়ে আছে, দেখুন কি অবস্থা। আমাদেরকে একদম সাইড দিয়ে বেরোতে হবে। বাপরে, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। দেখেছেন কিভাবে উল্টে পড়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে মিথুন, অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিমেল, এবং এটা একটা সিম্বল অফ রেসপেক্ট। বিকাল এখন 4টে বাজে, আমরা ফাইনালি সেই খারাপ রাস্তা পেরিয়ে চলে এসেছি ভালো রাস্তায়। এরপর মোটামুটি এরকমই পাকা পিচের চওড়া রাস্তা, কিন্তু বৃষ্টি একবারও থামেনি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। বিকাল 4:19, প্রচণ্ড খিদে পেয়েছে। রাস্তায় আসার পথে 2-3টে দোকান বন্ধ পেয়েছি। এখন এসেছি হোলমো হোটেলে। এই যে এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখানে অলরেডি ও বসে গেছে খেতে। আমরা এখানে ভেজ থালি নিয়েছি, ভাত, ডাল, পাঁপড়, একটা সবজি, আর তার সাথে অমলেটটা আসছে। ভালো খেতে। প্রায় 5টা বাজে, এখান থেকে আনিনি এখনও প্রায় 94 কিলোমিটার রাস্তা, আমাদের যেতে অনেকটাই সময় লাগবে। এখানে খুব ভালো খেয়েছি, মানে তৃপ্তি করে খেয়েছি, এতটা খিদে পেয়েছে। চলুন বাকি জার্নিটা কন্টিনিউ করা যাক। রোয়িং থেকে স্টার্ট করেছিলাম আমরা এক্স্যাক্টলি 9টাতে, এখন বাজে 7:15। 10 ঘন্টার ওপর জার্নি করলাম। জেনারেলি এত ঘন্টা জার্নি আমরা করি না গাড়িতে, লং ড্রাইভ ছিল, দারুণ এনজয় করতে করতে এসেছি। বাট লাস্ট 2-3 ঘন্টার মতো অন্ধকার হয়ে যাওয়ায় আমরা কিছু দেখতে পারিনি। এটাই ভেবে খারাপ লাগছিল যে আস্তে আস্তে আমরা সুন্দর থেকে সুন্দরতম জায়গার দিকে যাচ্ছি, বাট কিছু দেখতে পাচ্ছি না। ওই যে আস্তে আস্তে জায়গাটা, সিনিক বিউটিটা আরও ভালো হচ্ছে, এটা দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট এটা ভেবেও ভালো লাগছে যে আমরা জানতেই পারলাম না আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। কালকে সকালের জন্য এক্সাইটেড আমরা, কারণ উঠবো ঘুম থেকে আর চারিদিকের ভিউটা, মানে এটা তো আমার স্বর্গের মতো লেগেছিল ছবি টবি দেখে। তো ওইটা দেখবো যে কোথায় হঠাৎ করে চলে এসেছি, এটাও একটা আলাদা ভালো লাগার ব্যাপার হবে। যাই হোক, এখনও দেখছি গাড়ি আসছে, 2-1টা গাড়ি এই হোমস্টেতে এলো। আমরা ভেবেছিলাম আমাদেরটাই হয়তো লাস্ট গাড়ি, না। আর তার সাথে সাথে যে শেয়ার গাড়িটার সাথে রোয়িংয়ে দেখা হয়েছিল, ওই শেয়ার গাড়িটা কিছুক্ষণ আগে আমরা ওকে ক্রস করলাম। তো প্রাইভেট গাড়ি শেয়ার গাড়ির টাইমিং মোটামুটি একই, হয়তো শেয়ার গাড়ি আধ ঘন্টা লেটে চলবে প্রাইভেটের থেকে, বাট কম বেশি একই, কারণ ওই গাড়িটাও কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। আমরা ভেবেছিলাম হয়তো শেয়ার গাড়িতে এলে অনেক বেশি টাইম লাগবে, সেটা না। আজকে আমরা থাকছি আনিনি হাটে, এটা এখানে পপুলার এবং একদম টপে, যেখান থেকে খুব ভালো ভিউও পাওয়া যায়। এখন আপাতত অন্ধকারে কিরম লাগছে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা, আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। ওপরে উঠে এসেই বিভিন্ন রকমের রুম দেখতে পাচ্ছি। এখানে সুন্দর একটা বসার জায়গা, এখানেও দেখুন রুম আছে। রাত্রিবেলা অতটা ভালো করে প্রপার্টিটা বোঝাতে পারবো না, যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকুই। ওদিকেও দেখুন রুম আছে। এই হচ্ছে পার্কিং এরিয়া, তার পাশে ছোট্ট একটা সুইমিং পুল। আর এই রুমটা আমরা পেয়েছি একদম লাস্ট মোমেন্টে, বাজেটের মধ্যে। এখানে কুইন সাইজের থেকেও ছোট একটা বেড আছে, দুজনের মোটামুটি হয়ে যেতে পারে। তার সাথে এই হচ্ছে ঠিকঠাক সাইজের একটা রুম, টিভি আছে, চেয়ার আছে, ফ্যান আছে, এখানে আলমারি আছে, মিরর আছে, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, বললো গিজার আছে, বেসিন আছে। ঠিকঠাক এই রুমটা আমাদের পড়েছে 2000 টাকা পার নাইট। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, প্রাইসিংগুলো একটু দেখে নিন। রোয়িংয়ে যেখানে ছিলাম তার থেকে কিন্তু এখানে কম দাম। বেশ কিছুক্ষণ বৃষ্টিটা বন্ধ হয়েছিল, আবার হঠাৎ করে দেখছি এখন বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টিতে অদ্ভুত সুন্দর লাগছে এই আনিনি শহরটা। মানে এখান থেকে দাঁড়িয়ে চারদিকের ভিউটা দেখছি,
খুব সুন্দর। এবং এখানে আমরা ডিনার করলাম, ডিনারে আমরা জাস্ট একটা নুডলস নিয়েছিলাম, এগ নুডলস, তার সাথে হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই। খাবারের মান বলতে পারেন ঠিকঠাক ছিল, মানে নুডলসটা বেশি ভালো ছিল, চিকেনটা একটু হার্ড ছিল। তো এটা হচ্ছে খাবারের রিভিউ। এবার বলে দিই আজকের ব্লগে আপনারা দেখলেন যে শিলিগুড়ি থেকে আমরা আনিনি কিভাবে এলাম। একটা কথা বলে দিই যে রোয়িং থেকে আনিনি বা আনিনি থেকে রোয়িং, এই যে শেয়ার ক্যাবগুলো আছে সেগুলো সকাল 6টা, 6:30, 7টার মধ্যেই কিন্তু ছেড়ে দেয়। তারপরে কিন্তু আপনাদেরকে রিজার্ভ করতেই হবে, এখান থেকেও তাই। এবার আপনারা এই হোটেলে থাকলে বা যে কোনো, এখানে অনেকগুলো হোটেলের অপশানস আছে, আপনারা যে কোনো হোটেলে থাকবেন সেখানে ম্যানেজার বা ওনার কাউকে একটা বলে দেবেন, সে কিন্তু আগে থেকে আপনাদের জন্য সিটটা বুক করে রেখে দেবে। আর একটা উপায় আছে রোয়িং থেকে আনিনি আসা, সেটা হচ্ছে হেলিকপ্টার সার্ভিস আছে, তার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। আমরা যেটুকু খবর পেলাম, এখানে একটা দাদার সাথে আলাপ হলো, 1850 টাকা পার পার্সন হচ্ছে ফেয়ার। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে ওটা ফ্লাই করবে নাকি তার গ্যারেন্টি কেউ দিতে পারে না। ধরুন ওয়েদারটা খারাপ হয়ে গেল, তখন কিন্তু কেউ দিতে পারে না। ওটা অ্যাকচুয়ালি ইটানগর, আলো, পাশিঘাট এই রুটে আসে। এবার ধরুন একটা জায়গায় যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু ফ্লাই করবে না, তো সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। তাই আপনারা বলবো যে সুমোতে করে চলে আসুন, অথবা যদি গ্রুপে আসেন তাহলে তো একটা গাড়ি রিজার্ভ করে নেবেন। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। আমরা প্রথমেও যেখানে ছিলাম রোয়িংয়ে, ওখানেও কিন্তু নেটওয়ার্কের হিউজ সমস্যা। এখানে এয়ারটেল এবং বিএসএনএলটা প্রেফারেবল রাদার দ্যান জিও, বাট এখানে এখন আসার পরে দেখছি এয়ারটেল, জিও কিছুই আজকের জন্য কাজ করছে না। কোথাও একটা রাস্তায় ব্রেকডাউন হয়েছে, তার জন্য এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, বাট সেটাও কাজ করছে না। মানে পুরো কিন্তু নেটওয়ার্ক জোনের বাইরে। মানে বডি ডিটক্স করার জন্য খুব ভালো, বাট কারো কারো ক্ষেত্রে হয় না যে প্রবলেম হয়ে যায় বাড়ির লোকজন। তো এই ক্ষেত্রে কিন্তু মোবাইল নেটওয়ার্ক এই রুটটার ক্ষেত্রে প্রচণ্ড খারাপভাবে কাজ করেছে। পুরো রুটটাতে জিও কিন্তু খুব একটা বেশি ছিল না। এর পরের ব্লগে আমরা আনিনি এক্সপ্লোর করবো, জাস্ট তো এলাম এই বলে এই ব্লগটা এন্ড করবো। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আমরা রিপ্লাই দেবো। ব্লগটা এন্ড করছি এখানে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।